Good evening, students. Today, my topic of discussion is noun clause. ছাত্ররা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ an important discussion on noun clause. আজকের এই পর্বে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নাউন ক্লজ। ছাত্ররা তোমরা জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাউন ক্লজ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং বিশেষ করে ক্লজ, ঠিক আছে, এবং ক্লজ সম্পর্কে ক্লজ ফ্রেজ আগের দিন বলেছিলাম, এবং সেন্টেন্স সম্পর্কে যদি আমাদের নলেজ ক্লিয়ার থাকে তাহলে আমাদের সেগুলো সাহায্য করবে কিসে? সেন্টেন্স রেকগনিশনে। কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ইভেন ইন রাইটিং অলসো। রাইটিংও আমরা খুব ভালোভাবে করতে পারবো যদি আমাদের এই বিষয়গুলোতে বেসিক জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো আজকের এই পর্বে যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে নাউন ক্লজ সম্পর্কে, এবং তোমরা জানো যে নাউন ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটি পার্ট। তার আরও দুটো রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তো আজকের এই আলোচনা পর্বে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। দেখো স্টুডেন্টসরা, এই ডিসকাশনটা শুরু করবার আগে আরও একবার সেন্টেন্স এবং ক্লজ তার মধ্যে ফারাকটা ঠিক কী বা কোথায় তাদের সিমিলারিটি রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে। কারণ এই যে ডিসকাশন মানে ক্লজ এবং সেন্টেন্সকে নিয়ে যদি আমরা ঠিকঠাকভাবে ডিসকাশন না করি তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ এগুলোও কিন্তু কোনোটাই আমাদের ঠিকঠাকভাবে মাথায় ঢুকবে না, বা হয়তো হাফ নলেজ ক্রিয়েট হবে। তো সেটা আমি চাই না। সেই কারণেই আরও একবার তোমাদের সঙ্গে বলছি যে ক্লজ এবং সেন্টেন্স এই দুটো বিষয় সম্পর্কে আমাদের ধারণা একেবারে অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। তো যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ সেন্টেন্স, লাস্ট ক্লাসেই বলেছিলাম যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স বাই ইটসেলফ। তাহলে সেন্টেন্স কিন্তু সবসময় তার সেন্সটা কমপ্লিট করবে এবং সে ইন্ডিপেন্ডেন্ট। এবং ইন্ডিপেন্ডেন্ট বলেই এই যে বললাম যে সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সর্ব অবস্থাতেই সে সেন্টেন্স কমপ্লিট মানে মিনিংটাকে কমপ্লিট করবে, এবং তাতে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশনও থাকবে, ঠিক আছে। তো এবার একটি জিনিস তোমাদের বলি যে ক্লজের ক্ষেত্রেও তো তাই, ক্লজের সেখানেও তো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন রয়েছে, এবং কখনো কখনো ক্লজও তার অর্থটাকে কমপ্লিট করে। তাহলে তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার একটু আগে তো বললেন যে সেন্টেন্সের মানে হচ্ছে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন এবং তাকে মিনিং কমপ্লিট করবে, ক্লজের ক্ষেত্রেও তো তাই। তাহলে এদের মধ্যে ফারাকটা ঠিক কোথায়? দেখো, ক্লজেও সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে এবং কমপ্লিট মিনিংও কখনো কখনো শো করে। তাহলে এদের মধ্যে ফারাকটা ঠিক কী? এর উত্তর আমি তোমাকে বলবো যে ক্লজ এবং সাবজেক্ট একই ফিচার্স মানে সাবজেক্ট ভার্ব এবং কমপ্লিট মিনিং, এই যে তিনটে জিনিস শো করলেও সবসময় কিন্তু সেটা হয় না। অর্থাৎ সবসময় যে সেটা কমপ্লিট মিনিং শো করবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। কিছু ফারাকও রয়েছে। সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকলেই সবসময় ক্লজ কমপ্লিট মিনিং শো করতে পারে না। কারণ তার একটি কারণ হচ্ছে যখনই আমরা ক্লজের টাইপস নিয়ে পড়ব তখন কিন্তু তার ডিপেন্ডেন্ট ক্লজটা নিয়ে আমাদের আলোচনা ডিসকাস করতে হবে, এবং ওই ডিপেন্ডেন্ট ওই ক্লজের ওই পার্টটা সেটা কিন্তু তার মিনিং কমপ্লিট করতে পারে না, ইনকমপ্লিট ইন মিনিং। তো তার কারোর দরকার হয় তার মিনিংটাকে কমপ্লিট করবার জন্যে। সেই কারণেই যে ক্লজ মানে যে সবসময় মিনিং কমপ্লিট করবে এমনটা নয়। ছাত্ররা অনেকেই বলে থাকে যে ক্লজ উইল অলওয়েজ মেক সেন্স কমপ্লিট বাই ইটসেলফ, তো ক্লজ মানে সবসময় তার সেন্স কমপ্লিট করবে। এটা কিন্তু এই কথাটা একেবারেই ভুল কথা, একটা রং স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। কারণ সবসময় ক্লজ তার মানে কমপ্লিট মিনিং শো করতে পারে না। এবং একটু আগেই তোমাদের বললাম যখন আমরা সাবঅর্ডিনেট সেকশনটা নিয়ে ডিসকাস করবো তখন সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ মানেই কিন্তু অর্থ সম্পূর্ণ করবে না, কারোর উপর ডিপেন্ড করে থাকবে, ঠিক আছে। এর কয়েকটা এক্সাম্পল দেখে নাও। যদি আমি বলি যে আই ক্যান ডান্স ইন দ্য কম্পিটিশন, দে প্লেড ফুটবল, রাহুল ভিজিটেড লন্ডন, সুনিতা ইটস জাঙ্ক ফুড, হি ইজ স্মাইলিং। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই সেন্টেন্সগুলো সেন্টেন্স। কারণ কি? কারণ হচ্ছে এগুলোতে কমপ্লিট মিনিং শো করছে এবং এখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনও অত্যন্ত ভালোভাবে রয়েছে। আবার যদি এই সেন্টেন্সগুলোকে আমি ক্লজ বলতে পারি কি না? হ্যাঁ, ক্লজ আমি অবশ্যই বলতে পারি। কারণ আমি কি বলেছিলাম যে ক্লজ কখনো কখনো মানে তার অর্থটাকে সম্পূর্ণ করতেও পারে এবং তারা নাও পারে। এখানে তার যখন করতে পারলো তার কমপ্লিট মিনিংটাকে শো করতে পারলো, তাহলে আমরা ক্লজের যে ক্রাইটেরিয়া রয়েছে যেরকম তার সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে মিনিংটাকে কমপ্লিট করবে, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে
এই সেন্টেন্সগুলো অবশ্যই ক্লজ, কারণ এখানেও তার ক্রাইটেরিয়াগুলো ক্লজের ওই যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন এবং যে মিনিং কমপ্লিট হচ্ছে এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করেছে। যেখানে করবে না, কারণ ক্লজ বলতে তো সাবঅর্ডিনেট ক্লজও বোঝায় বা ডিপেন্ডেন্ট ক্লজও বোঝায়, সেখানে তো আর এই সাবজেক্ট ভার্বের কম্বিনেশন বা মিনিং কমপ্লিট এই জিনিসটা থাকবে না। সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকলে হয়তো মিনিং কমপ্লিট করতে পারবে না। তা সেই সেন্টেন্স বা সেই জিনিসগুলোকে আমরা কিন্তু আর সেন্টেন্স বলবো না, তখন সেটা হয়ে যাবে ক্লজ এবং সেটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই কারণেই মূলত ফারাকটাই হচ্ছে এই যে ক্লজ সেন্টেন্স সবসময় তার অর্থকে সম্পূর্ণ করতে পারে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থেকে। ক্লজের ক্ষেত্রে কখনো কখনো সেটা সম্পূর্ণ করতে পারে যদি তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। না হলে ক্লজ যখন যদি সাবঅর্ডিনেট সেকশনটা নিয়ে আমরা দেখি তাহলে কিন্তু ক্লজ ইনকমপ্লিট মিনিং শো করে, যেটা কখনোই সেন্টেন্স হতে পারে না। এটাই হচ্ছে মূলত ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে ফারাক। এবার আজকের যে আলোচনা সেটা আমরা ফিরে আসবো আজকের আলোচনায় নাউন ক্লজ, সেটাকে নিয়ে আমরা আজ ডিসকাস করব। ছাত্ররা, বিফোর আই স্টার্ট এখানে নাউন ক্লজটা নিয়ে ডিসকাস করবার আগে, এই নাউন জিনিসটা কি তোমরা সকলেই জানো, ছোটোবেলা থেকেই পড়ে আসছো, তবু নাউন ক্লজটাকে শুরু করবার আগে আরও একবার তোমাদের সামনে বিষয়টা তুলে ধরলাম, কারণ আমি চাইছি যে একেবারে গোড়া থেকে সমস্ত ধরনের আইডিয়া তোমাদের ক্লিয়ার থাকুক। তো এখানে দেখো, নাউন মানে তোমরা জানো যে কোনো জায়গার নাম, বস্তুর নাম, কোনো বিষয়ের নাম, ঠিক আছে, বা কোনো কনসেপ্টের নাম, সবই বোঝালেই আমরা সেগুলোকে নাউন বলবো। দেখো, অফন নাউন ইজ দ্য নেম ফর সামথিং উই ক্যান টাচ, যেগুলোকে অনেক সময় আমরা টাচ করতে পারি, যেরকম লায়ন, কেক, কম্পিউটার, এগুলোকে আমরা নাউন বলবো। আবার কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া রয়েছে, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট রয়েছে, যেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি, যেরকম ধরো কাইন্ডনেস, ব্রাইটনেস, অনেস্টি, ব্রেভারি, দিজ আর অল অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু নাউন। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তো নাউন ক্লজগুলো করবার সময়। ছাত্ররা দেখো যে এখানে নাউন ক্লজে বিভিন্ন ভাগ, পার্সন, প্লেস, থিং, অবজেক্টস, অ্যানিমালস, আইডিয়াস, তোমরা সকলেই জানো। আরও একবার বিষয়টাকে ঝালিয়ে নিলে নাউন ক্লজ করবার সময় আমাদের অনেক সুবিধা হবে। ডিসকাশনের একেবারে মেন জায়গায় আমরা চলে এসেছি, এবং যেখানে হোয়াট ইজ নাউন ক্লজ এটা আমাদেরকে জানতে হবে। যেখানে দেখো, নাউন ক্লজ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ওয়ার্কস লাইক এ নাউন ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যখন সেই ক্লজটা নাউনের ফাংশন প্লে করবে তখন আমরা সেটাকে নাউন ক্লজ বলবো। এবং নাউন ক্লজ হলো সেই ক্লজ যেটা সেন্টেন্সে কমপ্লেক্স বা সেই সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে নাউনের ফাংশন পারফর্ম করে বা প্লে করে, ঠিক আছে। তো সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। কিন্তু শুধুমাত্র যে ডেফিনিশন দিলেই নাউন ক্লজটা ঠিক বোঝা যাবে না, এটাকে মানে ঠিকঠাকভাবে এক্সপ্লেন না করলে নাউন ক্লজ আমরা বুঝতে পারবো না। চলো সেটাই করে নেওয়া যাক। স্টুডেন্টসও দেখো এখানে, বাট হাউ ডু ইউ নো whether দ্য ক্লজ ইজ নাউন ক্লজ অর নট। দেখো, ক্লজটা যে নাউন ক্লজ সেটা আমরা কীভাবে জানো? কারণ জানো যে সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগটা সেটা তিনটে। একটু আগেই তোমাদের বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ, এবং এদের মধ্যে থেকে আমরা আলাদা করবো কীভাবে যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ। তো তার একটা কিছু মেথড রয়েছে। তো জানো, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কিছু কিছু লিঙ্কার, যেরকম হু, হুইচ, হোয়াট, হোয়েন, এই লিঙ্কারগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজের ক্ষেত্রে কিছু কিছু কমন রয়েছে, এবং সেই সমস্ত ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি আমাদের আইডিয়াটা ক্লিয়ার না থাকে। সেক্ষেত্রে ওই ক্লজ রেকগনিশনের সমস্যা হয়। ছাত্ররা এখানে দেখো যে টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজেস। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লজ এখানে লেখা আছে। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ ক্যানট স্ট্যান্ড অ্যালোন, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, কখনোই এ একা থাকতে পারে না, একা স্ট্যান্ড করতে পারে না। এর মেন ক্লজের এর প্রয়োজন হয়ে পড়ে ইন অর্ডার টু কমপ্লিট ইটস মিনিং, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই যেহেতু সে নিজের অর্থ নিজেই সম্পূর্ণ করতে পারে, কমপ্লিট করতে পারে, কমপ্লিট ইন ইটসেলফ, তাই সে কখনোই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউনের মতো বিহেভ করবে না, কারণ সে তো নিজেই স্বয়ংসম্পূর্ণ। যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজের কথা বলবো তখনই কিন্তু যেহেতু সে ওই সাবঅর্ডিনেট সেকশনটা যেহেতু তার অর্থ সম্পূর্ণ নয়, অন্য কারোর দরকার হয় তার অর্থটাকে কমপ্লিট করবার জন্য, এই সাবঅর্ডিনেট ক্লজের এই টাইপসগুলোই কিন্তু সে কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব বা নাউনের মতো বিহেভ করে। তো সেটাকে নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাশন বা এই বিষয়টি নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ছাত্ররা, আমি একটু আগেই বললাম যে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং
নাউন ক্লজ এগুলোকে আলাদা করে কীভাবে ট্রেস করব। দেখো, সিম্পল ট্রিক টু রেকগনাইজ আ নাউন ক্লজকে আমরা কীভাবে, যদি একেবারে যদি এটা ট্রিকই ধরি যে কীভাবে আমরা সেটাকে রেকগনাইজ করব, তাহলে তার একটা ট্রিক এখানে লিখে দেওয়া আছে। দেখো, ডিপেন্ডেন্ট ক্লজকে যদি প্রশ্ন করলে যদি তার উত্তর হোয়াট দিয়ে পাওয়া যায় তবে সেটাই নাউন ক্লজ। মানে এখানে কোয়েশ্চেনটা একটু এরকমভাবে বলা যাক যে ওই যে ক্লজটা রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, সেই ক্লজের মধ্যেই যদি ওই যে রিমেনিং পার্টটার উত্তর পাওয়া যায় ডিপেন্ডেন্ট ক্লজে বা নাউন ক্লজে, তার মধ্যে যদি উত্তর থাকে, তাহলে আমাদের ভাবতে হবে যে ওটা অবশ্যই নাউন ক্লজ। একটু উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে। এখানে দেখো লেখা আছে আই ডোন্ট রিমেম্বার হোয়েন হি লেফট। এই হোয়েন হি লেফট কথাটা হচ্ছে এখানে ক্লজ, এবং এটা কখনোই সম্পূর্ণ নয়, যেহেতু হোয়েন দিয়ে শুরু হচ্ছে তাই এটা নাউন ক্লজ। এবং নাউন ক্লজ কীভাবে, আমি প্রথমেই বলেছিলাম যে যদি এটাকে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, ঠিক আছে, এই যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এই যে পোর্শনটা রয়েছে, মানে যেটা আই ডোন্ট রিমেম্বার, ঠিক আছে, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমি কোয়েশ্চেন করি হোয়াট ডোন্ট আই রিমেম্বার, আমায় কী মনে করতে পারছি না, তাহলে বা আমার মনে নেই কোনটা, তাহলে তার উত্তর এই ক্লজের মধ্যেই রয়েছে, যেটা নাউন ক্লজ যেটা বলছি বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হচ্ছে তার মধ্যেই লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে হোয়েন হি লেফট। তাহলে দেখো তার উত্তরটা পেলাম তো, হোয়াট ডোন্ট আই রিমেম্বার, তার উত্তর হচ্ছে হোয়েন হি লেফট। তো এরকমভাবে যদি যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমরা কোয়েশ্চেন করি এবং তার কোয়েশ্চেনের উত্তর যদি ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে অবশ্যই জানবো সেটা নাউন ক্লজ। এটা হচ্ছে একটা ট্রিক। এর আরও কতগুলো মেথড রয়েছে যেরকমভাবে নাউন ক্লজকে রেকগনিশন করা যায়, তো সেগুলো নিয়ে এবার আমরা ডিসকাস করব। ছাত্র, দেখো আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে যে লিঙ্কার বা যে কনজাংশনগুলো দিয়ে ওই ক্লজগুলোকে নাউন ক্লজে থাকে এবং যেগুলো দিয়ে মোটামুটি চিহ্নিত করা যায়, যেগুলো রেকগনাইজ করা যায়, এগুলো নাউন ক্লজ। সেরকমই দেখো এখানে লিঙ্কারগুলো রয়েছে, হাউ, দ্যাট, হোয়াট, হোয়াট এভার, হোয়েন, হোয়ার, whether, which, whichever, who, whoever, whom, whomever, why। এই লিঙ্কারগুলো থাকলে বুঝতে হবে যে নাউন ক্লজ সেটাকে ইন্ডিকেট করছে। তবে এই শুধুমাত্র এই লিঙ্কার দিয়েই নাউন ক্লজকে চিহ্নিত করা যায় না, তার আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো যদি ম্যাচ করে তবেই জানতে হবে যে সেখানে নাউন ক্লজ রয়েছে। স্টুডেন্টসরা, এবার আমরা নাউন ক্লজের কিছু ফাংশনে ডিসকাস করব। দেখো, নাউন ক্লজ ক্যান অ্যাক্ট এজ এ সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। এতগুলো ফাংশন আছে এবং প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদাভাবে ডিসকাস করব উইথ এক্সাম্পল। তো চলো শুরু করি। নাউন ক্লজ ক্যান অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট, সেটাকে নিয়ে একটু ডিসকাস করি। ছাত্র, দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, হোয়াট রবি টোল্ড অ্যামেজড অল। তো দেখো এখানে হোয়াট রবি টোল্ড এই কথাটা হচ্ছে ক্লজ, এবং যেহেতু হোয়াট দিয়ে শুরু হচ্ছে তাই টোল্ড অবধি আছে, এটা তাহলে হোয়াট রবি টোল্ড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং হোয়াট যেহেতু রয়েছে এটা নাউন ক্লজ। এবার আমাদেরকে বুঝতে হবে যে দেখো এই হোয়াট রবি টোল্ড এই কথাটা কোথায় রয়েছে। এই হোয়াট রবি টোল্ড এটা সাবজেক্টের জায়গা রয়েছে, ঠিক আছে। তো এখানে এই ক্লজের মধ্যেই এর যে উত্তর, ক্লজের মধ্যে যদি উত্তর থেকে থাকে, যেরকম আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট অ্যামেজড অল বা হোয়াট ডিড অ্যামেজ অল, তাহলে তার উত্তরটা কী দাঁড়াচ্ছে, হোয়াট রবি টোল্ড। তো এই উত্তরটা চলে আসছে। তো যেহেতু এই ক্লজের মধ্যে নাউন ক্লজ, মানে এই ক্লজের মধ্যেই এই উত্তরটা রয়েছে, সাবজেক্টের উত্তর রয়েছে, এবং যেহেতু এই ক্লজটা নাউন সাবজেক্টের পজিশনই রয়েছে, তাই আমরা কি বলবো, যেখানে নাউন ক্লজ কিসের ফাংশন প্লে করছে, সাবজেক্টের ফাংশন প্লে করছে, ঠিক আছে। ছাত্ররা, পরের যে উদাহরণ সেটা দেখো, হোয়েন দে উইল গো ইজ আনসার্টেন। এটাও একই, দেখো হোয়েন দে উইল গো, এই যদি হোয়েন দে উইল গো কথাটাকে দেখি, এটা হচ্ছে ক্লজ, এবং এই ক্লজের মধ্যেই সাবজেক্টের উত্তর রয়েছে। সেটা কি, আমরা যদি কোয়েশ্চেন করি হোয়াট ইজ আনসার্টেন, তাহলে তার উত্তর কি, হোয়েন দে উইল গো। এই ক্লজের মধ্যে উত্তরটা আছে, এবং যেহেতু এই ক্লজটা সাবজেক্টের পজিশনে রয়েছে, তাই আমরা কি বলবো এখানে, যে নাউন ক্লজ ইজ বিহেভিং অ্যাজ আ সাবজেক্ট অফ এ সেন্টেন্স, ঠিক আছে। আমরা একটু ডিটেলে একটা উদাহরণে ডিসকাস করব, তাহলে আর ব্যাপারটা বুঝতে পারবে। ছাত্ররা, এখানে দেখো, হাউ রাহুল কেম হিয়ার ইজ আনসার্টেন টু মি।
এটাকে আমরা যদি লাইন বাই লাইন এক্সপ্লেন করি তাহলে দেখো এখানে যদি আমরা বলি হাউ শি কেম হিয়ার, তাহলে কি কমপ্লিট হচ্ছে? কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট। তাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা বলতে পারো যে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা কমপ্লিট মিনিং শো করতে পারছে না, ঠিক আছে? এবারে ডিপেন্ডেন্ট ক্লজটা কী হচ্ছে, এটি স্টার্ট হচ্ছে কী দিয়ে? স্টার্ট হচ্ছে তোমার হাউ দিয়ে, তাই তো? যেহেতু হাউ দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে আমরা এটাকে বলবো নাউন ক্লজ। এবার যদি আমরা কোয়েশ্চেন করি ওই ইন্ডিপেন্ডেন্ট মানে সাবজেক্টটাকে কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ আনসার্টেন টু মি, আমি প্রথমেই হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে পেরেছিলাম, তাহলে তার উত্তর কি আসছে যে হাউ রাহুল কেম হিয়ার, তাহলে উত্তরটা আমরা পাচ্ছি। এবং সেই ক্লজটা কোথায় আছে? ওই নাউন ক্লজের মধ্যে আছে। এবং নাউন ক্লজটা কোন পজিশনে আছে? সাবজেক্টের পজিশনে আছে। তাই আমরা কি বলবো, যেই কোয়েশ্চেনের আনসার দেবে নাউন ক্লজ, ঠিক আছে? মানে ওই হাউ রাহুল কেম হিয়ার এটা কিন্তু ওখানে উত্তরটা রয়েছে। তাই এখানে হাউ শি কেম হিয়ার এটি হলো সেন্টেন্সের সাবজেক্ট, কারণ সে সাবজেক্টের পজিশনে রয়েছে, ঠিক আছে? তাই আমরা বলবো যে নাউন ক্লজ হিয়ার বিহেভিং অর ফাংশনিং অ্যাজ আ সাবজেক্ট অফ আ সেন্টেন্স, ঠিক আছে? আশা করি তোমরা এই ডিটেলে ব্যাপারটা বুঝতে পারলে, আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না, ঠিক আছে? এবার আমরা পরের যে ফাংশন সেটাখানে যাব। ছাত্র এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আ সাবজেক্ট কমপ্লিমেন্ট মডিফাইজ, ডেসক্রাইবস অর কমপ্লিটস দ্য সাবজেক্ট অফ আ ক্লজ, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টের কি ফাংশন, সেটা কি করে সেটা আমি বললাম। এবার দেখো এখানে যে এক্সাম্পলটা রয়েছে, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট কী করে? সাবজেক্ট কমপ্লিমেন্ট ওই যে সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে মডিফাই করে, ডেসক্রাইব করে, ঠিক আছে? ক্লজের যে সাবজেক্ট সেটাকে মডিফাই করে, ডেসক্রাইব করবে বা তার সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশান প্রোভাইড করবে, ঠিক আছে? এখানে যেরকম দেখো এখানে রয়েছে যে দ্য প্রবলেম ইজ দ্যাট হি ইজ ফিয়ারলেস। দেখো দ্য প্রবলেম ইজ দ্যাট হি ইজ ফিয়ারলেস, এই যে দ্যাট হি ইজ ফিয়ারলেস এই কথাটা, এটাই তো ক্লজ, ঠিক আছে? এবং দেখো এখানে দ্য প্রবলেম এটি হলো সেন্টেন্সের সাবজেক্ট, এই যে অংশটুকু রয়েছে দ্য প্রবলেম এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এবং ইজ হচ্ছে ভার্ব, ঠিক আছে? এবং এখানে সাবজেক্ট সম্পর্কে যা কিছুই বলা হবে সেটা হলো কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ ইজ দ্যাট হি ইজ ফিয়ারলেস এটা হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান প্রোভাইড করছে এই ক্লজটা, ঠিক আছে? তো দ্যাট শি ইজ ফিয়ারলেস এটি সেন্টেন্সের সাবজেক্টের কমপ্লিমেন্ট, কারণ এই কমপ্লিমেন্ট পার্টটি সাবজেক্ট দ্য প্রবলেম সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান প্রোভাইড করছে। একটু আগেই বললাম যে এই যে অংশটুকু রয়েছে এটা এই যে প্রবলেম মানে এই যে সাবজেক্ট তার সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশান প্রোভাইড করছে বা ডেসক্রাইব করছে, ঠিক আছে? দ্যাট শি ইজ ফিয়ারলেস এটি যেহেতু দ্যাট দ্বারা শুরু হচ্ছে, ঠিক আছে? যেহেতু দ্যাট দ্বারা শুরু হচ্ছে তাই এটি নাউন ক্লজ হয়ে গেল। এবং যেহেতু ইনকমপ্লিট এর কোনো দ্যাট শি ইজ ফিয়ারলেস বলে কোনো মানে হয় না, কোনো সেন্স কমপ্লিট হয় না, তাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দেখো এখানে দ্যাট শি ইজ ফিয়ারলেস এই পার্টটি সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দ্য প্রবলেম এই পার্টটিকে ডেসক্রাইব করছে, অর্থাৎ দ্যাট শি ইজ ফিয়ারলেস এই অংশটুকু, এই যে অংশটুকু এটা সেন্টেন্সের এই যে প্রবলেম রয়েছে এটাকে ডেসক্রাইব করছে বা এটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান আমাদেরকে দিচ্ছে। তাই দ্যাট শি ইজ ফিয়ারলেস এই অংশটি কি? সাবজেক্ট দ্য প্রবলেমের কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই যে এই অংশটুকু এই দ্য প্রবলেমের কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারবো যে নাও হিয়ার উই ক্যান সে দ্যাট নাউন ক্লজ ইজ বিহেভিং অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট অর ফাংশনিং অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে তোমরা বুঝলে। এই যে নিচে যে উদাহরণ একই রকমের উদাহরণ, এখানে যদি তোমরা দেখো উই বিলিভ দ্যাট দে আর লয়াল, এখানে দেখো এই যে দ্যাট দে আর লয়াল এই অংশটুকু কাকে কমপ্লিমেন্ট করছে? এই উই যে সাবজেক্ট সেটাকে কমপ্লিমেন্ট করছে বা তার সম্পর্কে আমাদের অ্যাডিশনাল পুরো ইনফরমেশান প্রোভাইড করছে। তাহলে দ্যাট দে আর লয়াল এই অংশটা কি? সাবজেক্ট দ্য উই বিলিভের কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলতে পারি যে নাও হিয়ার দ্য নাউন ক্লজ ইজ বিহেভিং অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট। নাউন ক্লজ এখানে কোনটা? দ্যাট দে আর লয়াল এই অংশটা উই বিলিভের বা উই সাবজেক্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছাত্ররা তারপরে দেখো অবজেক্ট অফ এ ভার্ব আর একটা নেক্সট ফাংশন, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমি ডিসকাস করি। তার আগে একটু বিষয়টা বুঝে নাও। নাউন ক্লজেস অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব, এখানে দেখো
নাউন ক্লজেস ক্যান অ্যাক্ট অ্যাজ দ্য ডিরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব। এখানে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা ফলো করো। দেখো এখানে সাবজেক্ট ভার্ব আর নাউন ক্লজ। তাহলে এই যে সাবজেক্ট ভার্বের পরের যে অংশটা, এখানে যদি কোনো ক্লজ থাকে এবং সেই ক্লজটা ভার্ব সম্পর্কে যদি আমাদের ভার্বকে ডেসক্রাইব করে, তাহলে আমরা কি বলবো যে ওই মানে নাউন ক্লজটি অবজেক্টের মতো বিহেভ করছে। অর্থাৎ এখানে দেখো এই যে নাউন ক্লজটি যদি ভার্বের জায়গায়, ভার্বের জায়গায় বলবো না, এই ভার্বের অবজেক্টের জায়গা তো এইটা, ভার্বের পরে মানে ভার্বের অবজেক্টের জায়গায় যদি বসে, তাহলে আমরা কি বলবো যে ওই নাউন ক্লজটি ভার্বের অবজেক্টের কাজ করছে বা অবজেক্ট হিসেবে বিহেভ করছে। ঠিক আছে, এবারে আমি এক্সাম্পলগুলোকে একটু বিশ্লেষণ করি। ছাত্র এখানে দেখো, দে ড্রিঙ্ক হুইচ এভার ফ্লেভার দে ওয়ান্ট। এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে দেখো, যেহেতু হুইচ এভার দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা এটাকে নাউন ক্লজ বলবো, এবং যেহেতু এটার মিনিং কমপ্লিট নয়, তাই এটা হয়ে গেল নাউন ডিপেন্ডেন্ট ক্লজ এবং অবশ্যই নাউন ক্লজ। ঠিক আছে, যেহেতু মিনিং কমপ্লিট নয়, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু হুইচ দিয়ে শুরু হচ্ছে, তাই হচ্ছে নাউন ক্লজ। এবারে দেখো এখানে যে অংশটুকু তোমাদের বলছি, যে দেখো এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ আমি বললাম যে ইনকমপ্লিট ইন মিনিং, আর যেহেতু হুইচ এভার দিয়ে স্টার্ট হচ্ছে, তাই আমরা এটাকে বলবো নাউন ক্লজ। এবার আর যেহেতু নাউন ক্লজটি মানে নাউন ক্লজ মানে কোনটায়, হুইচ এভার ফ্লেভার দে ওয়ান্ট, এটা হচ্ছে নাউন, এই অংশটা হচ্ছে নাউন ক্লজ। সেটা কিসের অবজেক্টের কাজ করছে, এই যে ড্রিঙ্ক যে ভার্বটা রয়েছে তার অবজেক্টের কাজ করছে। ঠিক আছে, তো এই যে ড্রিঙ্ক যে ভার্বটা হচ্ছে তার অবজেক্টের কাজ করছে, তাই আমরা বলতে পারি যে হুইচ এভার ফ্লেভার দে ওয়ান্ট ইজ এ নাউন ক্লজ হুইচ ইজ ফাংশনিং অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ড্রিঙ্ক। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে হুইচ এভার ফ্লেভার দে ওয়ান্ট এটা হচ্ছে সেই নাউন ক্লজ যেটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, এবং এখানে ভার্বটা কি, অবভিয়াসলি এই যে ড্রিঙ্ক রয়েছে সেটা হচ্ছে ভার্ব, তার অবজেক্ট হিসেবে এই যে নাউন ক্লজটা কাজ করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আর একটা ফাংশন। এখানে যে পরের উদাহরণটা হচ্ছে সেখানেও তোমার একই রকমের উদাহরণ। দেখো এখানে হচ্ছে দ্য ডক্টর চেক দ্যাট দ্য রিপোর্ট ইজ নর্মাল। এই কোয়েশ্চেনটা দেখো, এই যে অংশটুকু রয়েছে দ্যাট দ্য রিপোর্ট ইজ নর্মাল, এই অংশটুকু হচ্ছে যেহেতু কোনো কমপ্লিট মিনিংয়ের নেই, তাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং যেহেতু দ্যাট দিয়ে শুরু হচ্ছে তাই হচ্ছে নাউন ক্লজ। এবং এই যে নাউন ক্লজটা চেকড ভার্বের পরে বসেছে বা ভার্বটাকে ডেসক্রাইব করছে, তাই আমরা বলবো যে এই দ্যাট দ্য রিপোর্ট ইজ নর্মাল, এই পার্টটা বা এই নাউন ক্লজটা চেকড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি আমরা ওখানে সেই হোয়াট বলা ক্রাইটেরিয়া বসাই, তাহলেও ব্যাপারটা আমরা বুঝতে পারবো। দেখো যদি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে, দ্য ডক্টর চেকড, এটাকে আমি যদি কোয়েশ্চেন করি হোয়াট ডিড দ্য ডক্টর চেক, তাহলে তার উত্তরে কিন্তু আসবে কোনটা, তার উত্তরে হচ্ছে এটা আসবে দ্য রিপোর্ট ইজ নর্মাল। তাহলে আমি কি বলেছিলাম, যদি হোয়াট দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে কোয়েশ্চেন করলে তার উত্তরটা ডিপেন্ডেন্ট ক্লজে পাওয়া যায়, তাহলে সবসময় জানতে হবে সেটা নাউন ক্লজ হবে। ঠিক আছে ছাত্র, এখানে দেখো যে নাউন ক্লজেস অলসো অ্যাক্ট অ্যাজ দ্য অবজেক্টস অফ প্রিপোজিশন ইন দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখানে দেখো যে ফার্স্ট এক্সাম্পলটা রয়েছে, সেটাকে যদি আমরা একটু দেখি তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ছাত্র এখানে দেখো যে এখানে যে স্ট্রাকচারটা যেটা দেওয়া রয়েছে, দেখো সাবজেক্ট ভার্ব প্লাস তারপর যদি কোনো প্রিপোজিশন থাকে, এবং তারপরে যদি এই যে পোর্শনটা রয়েছে, এই যে জায়গাটায় যদি কিছু থাকে, কোনো নাউন ক্লজ থাকে, এবং সেটা থেকে আমরা তারা কী বলবো, নাউন ক্লজটা যদি এখানে এই জায়গাটায় থাকে প্রিপোজিশনের অবজেক্টের জায়গায়, তাহলে আমরা কী বলবো তখন, যে নাউন ক্লজ ইজ ফাংশনিং অর বিহেভিং অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। যেহেতু প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় নাউন ক্লজটা রয়েছে, তাই আমরা বলবো যে এখানে এই সেন্টেন্সে নাউন ক্লজটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার আমরা উদাহরণটা দেখে নেবো, তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো স্টুডেন্টস, এখানে দে শুড লিসেন টু হোয়াট দ্য টিচার সেইজ, এই এক্সাম্পলটাকে যদি আমরা দেখি, দেখো হোয়াট দ্য টিচার সেইজ, এই অংশটুকু হচ্ছে ক্লজ, এবং অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটার কমপ্লিট কোনো মিনিং নেই। যেহেতু হোয়াট দিয়ে শুরু হচ্ছে, তাই অবশ্যই এটা নাউন ক্লজ হবে। ঠিক আছে, এবং টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন, এবং যেহেতু প্রিপোজিশনের অবজেক্টের যেমন প্রিপোজিশনের ঠিক পরেই এই যে অংশটুকু, যেহেতু প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় ক্লজটা রয়েছে, তাই আমরা এখানে কি বলবো, দ্যাট দ্য টিচার সেজ, এই পোর্শনটা টু প্রিপোজিশনের
অবজেক্ট হিসেবে কাজ করেছে। ঠিক আছে, তার একবার ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো একদম করে ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো এখানে বলছে, এখানে হোয়াট দ্য টিচার সেস হলো ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ একটু আগে বললাম যেগুলোর কোনো মিনিং নেই। ঠিক আছে, আর যেহেতু হোয়াট দ্বারা শুরু হচ্ছে তাই এটি হলো নাউন ক্লজ। হোয়াট দিয়ে শুরু হচ্ছে তাই এটা হলো নাউন ক্লজ। আর যেহেতু টু এর পরেই, অর্থাৎ টু এর অবজেক্টের পজিশনে এই হোয়াট দ্য টিচার সেইজ এই অংশটুকু রয়েছে, তাই আমরা কি বলবো যে নাও দ্য নাউন ক্লজ ইজ ফাংশনিং অর বিহেভিং অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। এবং নাউন ক্লজ কোনটা, এই হোয়াট দ্য টিচার সেজ, এবং প্রিপোজিশন কোনটা, টু, তার অবজেক্টের জায়গায় বসে আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যে উদাহরণটা আছে, নো ওয়ান ইজ অ্যাওয়্যার অফ হাউ হি পাস দ্য এক্সামিনেশন। এখানেও একই রুল। দেখো হাউ হি পাসড দ্য এক্সামিনেশন, এটা কার পরে রয়েছে, প্রিপোজিশন অফের পরে রয়েছে। তাই আমরা এখানে কি বলবো যে এখানে যে নাউন ক্লজ হাউ হি পাস দ্য এক্সামিনেশন, এটা অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ফাংশন করছে বা পারফর্ম করছে। ঠিক আছে, তো এবার যদি আমরা ওই হোয়াট ক্রাইটেরিয়া যদি এটাকে দিয়ে কোয়েশ্চেন করি, তাহলেও উত্তর আমরা পেয়ে যাবো। দেখো যদি এই অংশটুকুকে দে শুড লিসন টু, হোয়াট শুড দে লিসন টু, তাহলে তার উত্তর কী হবে, এই যে হোয়াট দ্য টিচার সেইজ এর মধ্যেই তার উত্তর রয়েছে হোয়াট দ্য টিচার সেইজ। তাদের কী শোনা উচিত, শিক্ষক যেটা বলবে। ঠিক আছে, তো এরকমভাবেই আমরা হোয়াট দিয়ে তার উত্তর, যখন ডিপেন্ডেন্ট ক্লজ তার উত্তর পাওয়া গেলে সেটা অবভিয়াসলি নাউন ক্লজ হবে। ছাত্র এখানে দেখো এরপরে যে পরের যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে, এক্সাম্পলগুলো একটু ডিসকাস করছি পরে, তার আগে একটু দেখে নাও এই জায়গাটায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ক্লজ। এই যে নাউন ক্লজটা যে জায়গাটা রয়েছে নাউন ক্লজ, এটা এই যে অ্যাডজেক্টিভ রয়েছে এটাকে সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান আমাদেরকে দেবে বা কমপ্লিমেন্ট করবে। তো সেই কারণেই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কী হবে, যখন নাউন ক্লজ কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে, ডেসক্রাইব করে বা তার সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশান দেয় বা কমপ্লিট করে, তখন কী হয়, আমরা বলতে পারি যে নাউন ক্লজ ইজ ওয়ার্কিং অ্যাজ আ কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এখানে নাউন ক্লজটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, বা ফাংশন প্লে করছে। এর আমরা এক্সাম্পলগুলোকে দেখে নেব। দেখো এখানে এক্সাম্পল কী ছিল, আই অ্যাম নট শিওর হাউ হি পাস দ্য এক্সামিনেশন। তাহলে দেখো এখানে হাউ হি পাস দ্য এক্সামিনেশন এটা ছিল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, দেখো এখানে হাউ হি পাস দ্য এক্সামিনেশন হলো ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ ইনকমপ্লিট ইন মিনিং। আর যেহেতু ক্লজটি হাউ দ্বারা শুরু হচ্ছে তাই হবে এটা গিয়ে নাউন ক্লজ। আর এই নাউন ক্লজটি শিওরের অবজেক্টিভের পরে বসেছে। ঠিক আছে, এই যে শিওর, এই যে নাউন ক্লজটা এটা শিওরের পরে গিয়ে বসেছে। তাই আমরা বসে সেটা কী করছে, শিওরটাকে মডিফাই বা ডেসক্রাইব করছে বা তার সম্পর্কে, এবার শিওর অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশান প্রোভাইড করছে। তাই আমরা কী বলবো যে হিয়ার দ্য নাউন ক্লজ হাউ হি পাস দ্য এক্সামিনেশন ইজ ওয়ার্কিং অ্যাজ আ কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, সাবজেক্ট নয় অ্যাডজেক্টিভ শিওর। ঠিক আছে, নাউন ক্লজ হাউ হি পাস দ্য এক্সামিনেশন ইজ ওয়ার্কিং অ্যাজ আ কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ শিওর। ঠিক আছে, এই যে নাউন ক্লজটা রয়েছে এটা শিওর অ্যাডজেক্টিভটাকে কমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, এটা এখানে ফাংশনটা প্লে করছে। পরের যে উদাহরণটা রয়েছে সেটা দেখে নাও, দে আর কনফিডেন্ট দ্যাট দে উইল সলভ দ্য প্রবলেম। এই যে দে উইল সলভ দ্য প্রবলেম, এখানেও একই জিনিস হবে। দেখো এই যে অংশটুকু রয়েছে, এই যে কনফিডেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে এই নাউন ক্লজটা অ্যাডিশনাল ইনফরমেশান প্রোভাইড করছে, বা বলা ভালো যে এই কনফিডেন্টটাকে কমপ্লিট করছে। তাই এই যে অংশটুকু দ্যাট হি উইল সলভ দ্য প্রবলেম, আমরা বলতে পারি ইজ ওয়ার্কিং অ্যাজ আ নাউন, অ্যাজ আ কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ কনফিডেন্ট। ঠিক আছে, এই যে নাউন ক্লজ অংশটা ওয়ার্কিং অ্যাজ আ কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ কনফিডেন্ট। ঠিক আছে, আর এখানে যদি হোয়াট দিয়ে যদি আমরা সেই কোয়েশ্চেনটা করি যে আই এম নট শিওর, তাহলে আমি কি শিওর নই, হাউ হি পাস দ্য এক্সামিনেশন, তাহলে এই অংশটুকু দেখবে তার উত্তর কিন্তু এখানে রয়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ছাত্র আমরা একবারে শেষ ফাংশনে চলে এসেছি। দেখো এখানে অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে নাউন প্লাস নাউন ক্লজ, অর্থাৎ সাইড বাই সাইড। যখন নাউন এবং নাউন ক্লজ সাইড বাই সাইড থাকবে তখন আমরা অ্যাপোজিশন বলবো। এই বিষয়টা ক্লজে বুঝবার আগে একটা সেন্টেন্স দিয়ে বুঝে নাও। দেখো এখানে একটা সেন্টেন্স লিখেছি, রবীন্দ্রনাথ টেগর
দ্য ফার্স্ট নোবেল লরেট অফ ইন্ডিয়া ইজ লাভড। আগে অ্যাপোজিশন মানেটা একটু ক্লিয়ার করবো যে অ্যাপোজিশন মানে একটু আগে বললাম সাইড বাই সাইড, এখানে নাউন প্লাস নাউন ক্লজ রয়েছে, নাউন প্লাস নাউন ক্লজ। তো অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে যখন কোনো একটা বিষয়কে অন্য কোনো ওয়ার্ডে সেই একই কথাটাকে বলা হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাপোজিশন। সেই একই জিনিসটাকে অন্য ওয়ার্ডে বলবো, অন্য কথাতে বলবো। যেরকম দেখো এখানে যে এক্সাম্পল রয়েছে রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে, এই যে অংশটুকু রয়েছে তাকে দ্য ফার্স্ট নোবেল লরেট অফ ইন্ডিয়া। এবার আমি যদি ইজ লাভড, এবার আমি যদি বলি দ্য ফার্স্ট নোবেল লরেট অফ ইন্ডিয়াকে রবীন্দ্রনাথ টেগর, আবার রবীন্দ্রনাথ টেগরকে দ্য ফার্স্ট নোবেল লরেট অফ ইন্ডিয়া। তাহলে দেখো এই একই কথাটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং এই জন্য একে বলা হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে। এবারে দেখো অ্যাপোজিশনটার আরও একটু ক্লিয়ার করে ব্যাপারটা বুঝলে এক্সাম্পল উইথ ক্লজের এক্সাম্পল আমরা বুঝবো। দেখো এখানে যে দ্যাট হি গট দ্য জব ইজ ট্রু, এই যে অংশটুকু রয়েছে এখানে দ্য নিউজ, এই যে এটা কি, এটা হচ্ছে নাউন। আর দ্যাট হি গট দ্য জব ইজ ট্রু, এটা হচ্ছে যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো মানে অর্থ সম্পূর্ণ নয়, মিনিং সম্পূর্ণ নয়, এবং যেহেতু দ্যাট দিয়ে শুরু হচ্ছে তাই নাউন ক্লজ। তাহলে আমরা কি শর্তে পড়েছিলাম, অ্যাপোজিশন মানে কি, নাউন প্লাস নাউন ক্লজ। তাহলে দ্য নিউজটা হচ্ছে নাউন, আর দ্যাট হি গট দ্য জব ইজ ট্রু এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে কি হলো, নাউন প্লাস নাউন ক্লজ, সেটাই তো অ্যাপোজিশনের মূল কথা, ঠিক আছে। তো এখানে তারপরে দেখো এখানে যদি একটু এটাকে ডিসক্রাইব করে বলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে দ্য নিউজ হলো নাউন, দ্যাট হি গট দ্য জব ইজ ট্রু এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা জানো যে এই যে অংশটুকু দ্য নিউজ এটা হচ্ছে সাবজেক্ট, আর মানে এটা হচ্ছে নিউজ মানে নাউন আর কি। আর এই যে অংশটুকু দ্যাট হি গট দ্য জব ইজ ট্রু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ ইট ইজ ইনকমপ্লিট ইন ইট সেলফ, কারণ সেটা সেই জন্যই তোমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি বা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আর যেহেতু এটি দ্যাট দিয়ে শুরু হচ্ছে তাই আমরা এটাকে কী বলবো, নাউন ক্লজ। আর যেহেতু নাউন ক্লজটি নাউনের পাশেই বসেছে, অর্থাৎ এই যে দ্য নিউজ এইটা তো এই অংশটুকুর পাশে বসেছে, তাই আমরা বলতে পারি দ্য নাউন ক্লজ দ্যাট হি গট দ্য জব ইজ ট্রু ইজ ইন অ্যাপোজিশন টু দ্য নাউন দ্য নিউজ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। পরের যে উদাহরণটা রয়েছে সেখানেও দেখবে হিজ ড্রিম দ্যাট হি ওয়ান্টস টু বিকাম আ রাইটার ইজ পসিবল। তা এখানেও দেখো এখানে যে এই যে ড্রিমটা এটা হচ্ছে তোমার নাউন, আর দ্যাট হি ওয়ান্টস টু বিকাম আ রাইটার ইজ পসিবল এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। এবার দেখো এখানে নাউন আর নাউন ক্লজ পাশাপাশি বসেছে, তো এখানে সেটাই তো ছিল অ্যাপোজিশনের মূল কথা, তাহলে সেই ফাংশনটা এখানে প্লে করছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। স্টুডেন্টস, অ্যাপোজিশনের আরও একটা বিষয় তোমাদেরকে এই অংশটুকু ফলো করা তাহলে বুঝতে পারবে। দ্য সাজেশন দ্যাট হি শুড বি প্রমোটেড ওয়াজ রিজেক্টেড। দেখো অ্যাপোজিশন মানে বলেছিলাম একই কনসেপ্ট একই আইডিয়াকে অন্য ওয়ার্ডে এক্সপ্লেন করা বা অন্য ওয়ার্ডে বলা। দেখো এখানে ফার্স্ট কী ছিল, দ্য সাজেশন, ঠিক আছে, ফার্স্ট ছিল এটা দ্য সাজেশন। তাহলে আর দ্যাট হি শুড প্রমোটেড এটা ছিল সাজেশন। আবার যদি এরকমভাবে বলি দ্যাট হি শুড বি প্রমোটেড এটা কী ছিল, এটা ছিল সাজেশন। তাহলে তাকে প্রমোশন হওয়া উচিত, এটা ছিল সাজেশন। সাজেশনটা কি, দ্যাট হি শুড বি প্রমোটেড, ঠিক আছে, ওয়াজ রিজেক্টেড। তো এই দেখো একই ধরনের কনসেপ্টটাকে ভিন্নভাবে বলা হলো, এটাকেই অ্যাপোজিশন বলা হবে। আবার যদি এখানে সাজেশনটাকে নাউন ধরি, ঠিক আছে, দ্যাট হি শুড বি এটা হচ্ছে নাউন ক্লজ, এবং নাউনের অ্যাপোজিশন মানে কি, নাউন প্লাস নাউন ক্লজ বসবে, এখানে সেই ফাংশনটাই এখানে প্লে করেছে, ঠিক আছে। আমরা কি বলতে পারি, হিয়ার নাউন ক্লজ ইজ বিহেভিং অ্যাজ অ্যাপোজিশন টু দ্য নাউন, যেটা নাউন এখানে বসে আছে দ্য সাজেশন তার অ্যাপোজিশন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ছাত্ররা, আজকের এই পর্বে একেবারে ক্লজ এবং নাউন ক্লজ সম্পর্কে যে ডিসকাশন করা হলো, আশা করি তোমাদের কোনো কনফিউশন আর থাকবে না। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে, শুনবে। যদি তারপরেও যদি কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে। আশা করি যথেষ্ট ইজি ওয়েতে, যথেষ্ট পসিবল ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সমস্ত দিকটাকে ডিসকাস করেছি। তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আজকের এই আলোচনা পর্বে নাউন ক্লজ সম্পর্কে আলোচনা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড নাইট।